আচ্ছা, তাহলে যদি আমাদের উত্তোলন নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে আমি উত্তোলনের পরবর্তী স্লাইডে যাচ্ছি, যেটি হচ্ছে আমাদের ভ্যাট নিয়ে কথা বলতেছে। তো ভ্যাট নিয়ে আমাদের কম বেশি সবারই বিভিন্ন সমস্যা থাকে। ভ্যাট সহ বিক্রয় দেওয়া থাকলে কি হবে, ভ্যাট ছাড়া বিক্রয় দেওয়া থাকলে কি হবে, বা ভ্যাট কি জিনিস। সো আমি একটু আপনাদের ফার্স্টে চোখটা এই জায়গায় আনি যে মূলত ভ্যাটের নাম হচ্ছে মূল্য সংযোজন কর, বা আমি যদি এটাকে বলি এটাকে বলা হয় মূসক, যেটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বা আমরা এটাকে বলি ভ্যাট। সো মূলত ক্রয় বা বিক্রয়ের মধ্যে ভ্যাট না থাকলে নিট মূল্য দেওয়া থাকে, অর্থাৎ নিট মূল্য দেওয়া থাকবে। যদি আমাকে প্রশ্নে যদি ক্রয় বা বিক্রয়ের মধ্যে ভ্যাট না থাকে অর্থাৎ নিট মূল্য দেওয়া থাকলে, ক্রয় বা বিক্রয়ের মধ্যে যদি ভ্যাট দেওয়া থাকে তাহলে ভ্যাট সহ মূল্য দেওয়া থাকলে, তার মানে আমাদের এখানে দুইটা পার্সপেক্টিভ আছে। এক, সেটা হচ্ছে যদি আমার ক্রয় বা বিক্রয়ের মধ্যে ভ্যাট না দেওয়া থাকে, আরেকটা হচ্ছে ক্রয় বা বিক্রয়ের মধ্যে যদি ভ্যাট দেওয়া থাকে, তাহলে আমি দুইটা ক্যালকুলেশনটা কিভাবে করব। সো ফার্স্ট একটু আমি আসি যে ভ্যাটটা মানে কি। মূলত ট্যাক্স, এই ট্যাক্সটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনকাম ট্যাক্স, একটা হচ্ছে ইনকাম ট্যাক্স, আরেকটা কি আমাদের ভ্যাট, বা যেটাকে আমরা বলি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট। মূলত এই দুইটা প্রকারভেদে আমাদের ট্যাক্সের মধ্যে থাকে। সো ইনকাম ট্যাক্স হচ্ছে আমরা আয়ের মধ্যে থেকে যেই পার্সেন্টেজটা ট্যাক্সের আমরা সরকারকে দিতে হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইনকাম ট্যাক্স। আর যেটা আমি পণ্য ক্রয় বা পণ্য বিক্রয়ের মাধ্যমে আমি সরকারকে যেই ট্যাক্স দিচ্ছি সেটাকে আমরা বলতেছি ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট। মনে রাখবো আমরা যে আমাদের ইনকাম ট্যাক্সটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, এটা আরেকটা নাম হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। আর যেটা আমাদের ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট, এটাকে আমরা বলি হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। এটা আমাদের কিন্তু বিবিএ এর পড়াশোনা, এই যে ডিরেক্ট ট্যাক্স কোনটা ইনডিরেক্ট ট্যাক্স কোনটা আপনারা কিন্তু ইন্টারমিডিয়েটে শিখে গেলেন। কারণ আমাদের যেটা আমরা সরাসরি সরকারকে দিচ্ছি আয়ের থেকে সেটাকে বলি হচ্ছে ডিরেক্ট ট্যাক্স বা ইনকাম ট্যাক্স। আর যেটা আমরা একটা পণ্য ক্রয় বিক্রয় করার মাধ্যমে দিচ্ছি যেটাকে আমি বলি ভ্যাট, সেটা হচ্ছে আমার ইনডিরেক্ট ট্যাক্স। তার মানে আমি একটা পণ্য ক্রয় বা বিক্রয় করার মাধ্যমে সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে। সো আমাদের যদি পণ্য ক্রয় বা বিক্রয়ের মধ্যে ভ্যাট যদি দেওয়া না থাকে, তাহলে যদি আমাদের এরকম হয় যে পণ্য ক্রয় করলাম বা পণ্য বিক্রি করলাম আমার সেখানে ভ্যাট দেওয়া নাই, অর্থাৎ আমাদের নিট মূল্যটা দেওয়া আছে, তাহলে মনে করেন আমার নিট মূল্য যদি আমার এখানে 100 টাকা দেওয়া থাকে, সেই 100 টাকার 15% ভ্যাট আমাদের সাধারণত উল্লেখ থাকে। ডিরেক্ট আমরা 15 টাকা ভ্যাট বের করব। এখানে আমার কোনো ঝামেলা ক্যালকুলেশন নাই। ভ্যাট যদি আমার একদম পণ্য ক্রয় বা বিক্রয় মূল্যের সাথে দেওয়া না থাকে, যদি আমার পণ্য ক্রয় বা বিক্রয় মূল্যের সাথে ভ্যাট দেওয়া না থাকে, তাহলে ভ্যাটের একটা পার্সেন্টেজ আপনাকে দেওয়া থাকবে। এই যে 15%, এই একটা পার্সেন্টেজ আপনাকে ভ্যাট দেওয়া থাকবে। সো এই ভ্যাট যদি 15% দেওয়া থাকে, ক্যালকুলেশন খুবই সিম্পল, আমরা ক্রয় বা বিক্রয়ের উপর ডিরেক্ট 15% ধরে 15 টাকা আমি ভ্যাট বের করতেছি। কিন্তু সমস্যা বাধে তখন যখন আমাদের পণ্য বা ক্রয় বা বিক্রয়ের মূল্যের মধ্যে আমার ভ্যাটটা দেওয়া থাকে, অর্থাৎ আমার ভ্যাট সহ ক্রয় মূল্য বা ভ্যাট সহ বিক্রয় মূল্য দেওয়া থাকে। তার মানে যদি আমি আপনাকে বলি যে আপনার ভ্যাট সহ আপনার ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য দেওয়া ছিল হচ্ছে 100 টাকা, ভ্যাট সহ আপনার পণ্যের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য ছিল 100 টাকা। তো আমাকে যদি চিন্তা করেন এই 100 টাকার মধ্যে কি আপনার পণ্যের ক্রয় মূল্য এবং ভ্যাট দুইটাই ইনক্লুডেড, তাহলে যদি আমি পার্সেন্টেজ, যেহেতু আমার হিসাবটা হবে পার্সেন্টেজ যদি হিসাব করি, তাহলে আমাকে একটু বলেন যে আমরা 15% ভ্যাট মানে কি, 100 টাকার মধ্যে 15 টাকা হচ্ছে আমার ভ্যাট। তাহলে যদি আমার 100 টাকার মধ্যে যদি 15 টাকা ভ্যাট হয়, তাহলে ভ্যাট সহ মূল্য কত দাঁড়াচ্ছে, 115% না ভাইয়া, 115% কিন্তু আমাদের দাঁড়াচ্ছে। তার মানে আমাকে এখানে যে 100 টাকাটা দেওয়া ছিল, এই 100 টাকাটা হচ্ছে ভ্যাট সহ আমার পণ্যের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য। তাহলে আমি আপনাদেরকে একটা সূত্র শিখাইছি, সেটা হচ্ছে প্রশ্নে যা দেওয়া থাকবে তাকে তার হার অথবা পার্সেন্টেজ দ্বারা ভাগ, এবং যা চাওয়া হবে তাকে তার হার বা পার্সেন্টেজ দ্বারা গুণ করে দিব। তাহলে প্রশ্নে দেওয়া ছিল কি, ভ্যাট সহ ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য। তাহলে এই ভ্যাট সহ ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য যদি আমাদের দেওয়া থাকে, তাহলে আমরা এটাকে এই যে 115 ছিল যে ক্রয় মূল্য প্লাস ভ্যাট 15% কত হইলো 115। তাহলে আমি এই 100কে 115 দ্বারা ভাগ করব। এবার আমাকে যেটা চাবে, আমাকে যদি চায় এখন এখানে ভ্যাট চায়, তাহলে ভ্যাটের পার্সেন্টেজ কত, 15।
আমি এখানে 15 দিয়ে গুণ করে দিব। যদি আমাকে চায় যে ভাইয়া তুমি ক্রয় মূল্য বের করো অথবা প্রশ্নে বলা হলো বিক্রয় মূল্য বের করো, তাহলে আমি এখানে অথবা 100 দিয়ে গুণ দিয়ে দিব। তার মানে আমাকে যেইটা চাবে, আমাকে যদি 15 চায় তাহলে আমি ভ্যাট চাই তাহলে আমি 15 দিয়ে গুণ করব। যদি আমাকে এখানে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য চায় তাহলে আমি এখানে 100 দিয়ে গুণ করব। তার মানে আমাকে ভ্যাট বের করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে আমাকে এখানে কি ভ্যাট সহ মূল্য দেওয়া আছে না ভ্যাট ছাড়া মূল্য দেওয়া আছে। ভ্যাট ছাড়া যদি মূল্য দেওয়া থাকে খুবই সিম্পল, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের উপর আমি ডিরেক্ট 15% ধরে 15 টাকা বের করে ফেলতেছি। কিন্তু যদি আমাকে ভ্যাট বের করতে বলে এবং ভ্যাট সহ আমার ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য দেওয়া থাকে, তাহলে সেই ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যকে আমি 115 দ্বারা ভাগ করব। কেন 115 দ্বারা ভাগ করব? তার অন্যতম রিজন হচ্ছে যে এই 100 টাকা তো আমার ক্রয় মূল্য, তার সাথে আমার 15 টাকার ভ্যাট, তাহলে টোটাল পার্সেন্টেজ কত দাঁড়াইলো? 115। তাহলে আমি ক্রয় মূল্যকে 115 দ্বারা ভাগ করব, আর ভ্যাট কত? 15%। তাই আমি 15 দ্বারা গুণ করে ভ্যাটের আমরা এটা বের করে ফেলবো। আমি আশা করি এই ভ্যাট সহ আর ভ্যাট ছাড়া এইটা নিয়ে আপনাদের কোনো সমস্যা আশা করি হওয়া উচিত না। আমাদের এই দুইটা জায়গা সবচেয়ে বেশি কনসার্নিং। একটা হচ্ছে যদি দেওয়া না থাকে আর একটা যদি দেওয়া থাকে, আমরা প্রশ্ন অবশ্যই এটা খুব মনোযোগ সহকারে পড়বো যে ভ্যাট দেওয়া আছে কা ভ্যাট দেওয়া নাই। কারণ বিষয়দায় বিবরণী যখন আমরা করতে যাব, এটা আপনাদের আরো পরে, তখন আমরা একটা জিনিস খেয়াল করবো যে আমাদের কিন্তু ক্রয় মূল্য থেকে ভ্যাটটা বাদ যায় বা বিক্রয় মূল্য থেকে কিন্তু আপনার বাদ যায় ভ্যাটটা। সো এই জিনিসটা আমার খুব কনসার্নিং যে আমাকে ভ্যাট দেওয়া আছে কি ভ্যাট দেওয়া নাই, বা ভ্যাট দেওয়া থাকলে আমি এভাবে ক্যালকুলেশন, ভ্যাট দেওয়া থাকলে আর ভ্যাট দেওয়া না থাকলে আমি এভাবে ক্যালকুলেশন। খুবই সিম্পল, খুবই ইজি মেথড, এটা নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নেই। যদি এমন হয়, অনেক সময় ভ্যাট সাধারণত 15%ই বলা হয়, এমন হইলো হয় না যে আমাকে ভ্যাট 20% দেওয়া আছে, তাহলে আমি এখানে 20 দিয়ে গুণ দিয়ে দিব, 20% দিয়ে দিব, তাহলে আমি এখানে 120 ইন্টু 20 দিয়ে দিব। আমাকে যেটা যখন চাবে আমি তখন সেটা দিয়ে পার্সেন্টেজ দিয়ে গুণ করে দিব। তখন আমার যদি 20% বলতো তাহলে আমার তখন এখানে দাঁড়াইতো 100 যোগ 20, তাহলে আমার এখানে দাঁড়াইতো 120। তাহলে আমি 100কে 120 দ্বারা ভাগ দিতাম, 20 দিয়ে গুণ দিয়ে দিতাম। আমি আশা করি আপনাদের এই ভ্যাটের অংশটা ক্লিয়ার। সো এবার আমরা আসবো হচ্ছে একটু খতিয়ানের দিকে নজর দিব। সো খতিয়ানের দিকে নজর দিলে খতিয়ানকে বলা হয় হিসাব চক্রের তৃতীয় ধাপ। প্রথম ধাপ কি ছিল? লেনদেন চিহ্নিতকরণ। দ্বিতীয় ধাপ কি ছিল? জাবেদাভুক্তকরণ। তৃতীয় ধাপ কি? খতিয়ান। সো খতিয়ানকে কি বলা হয়? তৃতীয় ধাপ। কি বলা হয়? তৃতীয় ধাপ বলা হয়। ইংরেজিতে লেজার বলা হয়। ইংরেজিতে খতিয়ানের নাম কি? লেজার। লেজার শব্দটি বাংলা অর্থ হচ্ছে আমার খতিয়ান। তাহলে লেজার শব্দটি থেকেই মূলত খতিয়ানের উদ্ভব। খতিয়ান সাধারণত দুই প্রকার হয়, একটা হচ্ছে সাধারণ খতিয়ান আর একটা হচ্ছে সহকারী খতিয়ান। আর খতিয়ানের ছকও হয় দুটি, একটা হচ্ছে যেটা আপনাদের ভয়ের নাম টি ছক, আর একটা হচ্ছে চলমান দের ছক। ইউজুয়ালি কিন্তু আমরা টি ছকটাকে একটু ভয় পাই, টি ছকটা একটু কঠিন, ডেবিট ক্রেডিট পাস থাকে, একটু ঝামেলা মনে হয়। ইউজুয়ালি আপনারা দেখবেন এখন ম্যাক্সিমাম কলেজে হোক বা ম্যাক্সিমাম বোর্ডে প্রশ্নে হোক আপনাকে টি ছকটা অ্যাভয়েডই করে। আপনাকে আগে চাইতো, বাট এখন আপনাকে চলমান যে ছকটাই মূলত তারা বেশি প্রেফার করে, বা আপনাকে বলে দেয় না, আপনাকে বলে দেয় হিসাব প্রস্তুত করো। যেহেতু কিছু বলে দেয় না, বলে দেয় হিসাব প্রস্তুত করো নর্মালি, তাহলে আমি চলমান যে ছক দিয়ে করলেও রাইট, টি ছক দিয়ে করলেও রাইট। কিন্তু যদি আপনাকে স্পেসিফিক করে বলে দেয় যে আপনাকে টি ছক করতে হবে, তাহলে আমরা টি ছকই করব। যদি আপনাকে বলে দেয় যে চলমান যে ছক করতে হবে, তাহলে আমি চলমান যে ছকই করব। আর টি ছকে সাধারণত তিনটি অংশ বিভক্ত থাকে, তার মানে দুইটা অংশ থাকে টি ছকে। একটা অংশ হচ্ছে ডেবিট পাশ আর একটা অংশ হচ্ছে ক্রেডিট পাশ। ডেবিট পাশে কি কি থাকে? শিরোনাম, ডেবিট দিক এবং ক্রেডিট দিক। শেষ। টি ছক সাধারণত আমাদের এই তিনটা অংশেই বিভক্ত। আমি একটু কথা বলবো যে দুটি প্রকারভেদ যে টি ছকের, একটা হচ্ছে সাধারণ খতিয়ানের দুইটা প্রকারভেদ, একটা হচ্ছে সাধারণ খতিয়ান, একটা হচ্ছে সহকারী খতিয়ান। মনে রাখবেন ভাইয়া, সাধারণ খতিয়ান সর্বসাধারণের জন্য। সাধারণ খতিয়ান কি? সর্বসাধারণের জন্য। কিন্তু যদি আমি সহকারী খতিয়ানটা বিবেচনা করি, মূলত সহকারী খতিয়ানটা আমার কোনো দেনাদার অথবা পাওনাদার অথবা নাম উল্লেখ আছে, শর্টকাট টেকনিক, নাম উল্লেখ আছে, নাম উল্লেখ আছে এমন হিসাব। তার মানে হচ্ছে সহকারী খতিয়ানটাই মূলত দেনাদার পাওনাদারকে রিপ্রেজেন্ট করে। তো দেনাদার পাওনাদারের যদি নাম উল্লেখ থাকে, তাহলে আমরা সেটা সহকারী খতিয়ানে ট্রান্সফার করে দিই। আমরা সাধারণ খতিয়ানে তাদেরকে ইনক্লুড করার পাশাপাশি আমরা কই ট্রান্সফার করি, তাদেরকে সহকারী খতিয়ানে
তাদেরকে ট্রান্সফার করে দিচ্ছি। সো এটা খুবই সিম্পল একটা কথা যে হিসাব চক্রের তৃতীয় ধাপ কি, খতিয়ান। খতিয়ান শব্দটি আসছে আপনার লেজার শব্দ থেকে, ইংরেজি, এবং এর দুটি প্রকারভেদ আছে, সাধারণ খতিয়ান, একটা হচ্ছে সহকারী খতিয়ান। এরপর আসছে খতিয়ানের ছকও দুটি হয়, টি ছক, চলমান জের ছক। আর টি ছকে 3টি অংশ বিভক্ত, এটা মনে রাখবেন, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কি কি? একটা হচ্ছে হিসাবের শিরোনাম, ডেবিট দিক এবং ক্রেডিট দিক। সো এটা নিয়ে কারো কোনো কথা থাকা উচিত না। আমরা একটু দেখবো আপনার চলমান জের ছকটা একটু দেখবো। আমরা যে ছকটা এখানে এঁকেছি সেটা হচ্ছে চলমান জের ছক। এটাকে কি বলা হয়? চলমান জের ছক। চলমান জের ছকে দেখেন আমরা ফার্স্টে তারিখ দিচ্ছি, বিবরণ দিচ্ছি, সূত্র দিচ্ছি, ডেবিট দিচ্ছি, ক্রেডিট দিচ্ছি, ডেবিট জের, ক্রেডিট জের। আমি আপনাকে অঙ্ক করাবো, একটা সিম্পল জিনিস দেখাই দিব। যে মনে করেন সাল হচ্ছে 2024, সো মনে করেন নভেম্বরের 7 তারিখ। নভেম্বরের 7 তারিখ মনে করেন আপনাদের প্রিয় বুলবুল ভাইয়ের একটা হিসাব আছে, আপনি এখানে লিখলেন বুলবুল হিসাব। ঠিক আছে, আপনি মনে করেন বুলবুল ভাইয়ের কাছ থেকে মনে করেন আপনার বুলবুল ভাই হিসাবটা কি হইতেছে, ডেবিট হইতেছে। ধরেন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, ডেবিট হইতেছে কত? 10,000 টাকা। আমি এখানেও 10,000 লিখছি, আমি এখানেও 10,000 লিখবো। সো নভেম্বরের 10 তারিখ মনে করেন রাতুল হিসাব, না রাতুল হিসাব না, আচ্ছা রাতুল হিসাবই ধরেন, মনে করেন নগদানের করতেছি। হ্যাঁ, সো এনি কেস, সো যদি আমি এখানে বলি রাতুল হিসাবে মনে করেন আপনার আমি এটা হইতেছে যে চলমান যে ছক, এটা হইতেছে যে আমি নগদানের যখন আমি খতিয়ান করব, সো দেখা যেতেছে নগদান থেকে আমি যদি বুলবুল হিসাবের কাছ থেকে টাকা পাই নগদানে, তাহলে কি আমি এখানে নগদান ডেবিটে লিখবো, চলমান জের ছকে আমি ওই জেরেও ডেবিটে লিখবো। সো মনে করেন আমাকে রাতুল হিসাবকে টাকা দিয়ে দিতে হয়েছে, তো রাতুল হিসাব থেকে কি টাকাটা কমবে, তাহলে আমি এখানে রাতুল হিসাবে লিখলাম 3,000 টাকা। সো এখানে কি ডেবিট ক্রেডিট মিলিয়ে যদি আমি যোগ বিয়োগ করি, কোন সেটটা বড়? ডেবিট সেটটা বড়। ডেবিটে ছিল 10,000, এখান থেকে ক্রেডিটে 3,000 টাকা চলে গেছে, তাই ডেবিট পাশে আমার আছে কত টাকার? 7,000 টাকা। কত টাকা আছে? 7,000 টাকা। আবার মনে করেন নভেম্বরের 18 তারিখ, মনে করেন কোন হিসাব? মনে করেন জিমি হিসাব, মনে করেন জিমি হিসাব। সো জিমি হিসাবকে আমি আবার মনে করেন 20,000 টাকা তার কাছ থেকে আমি পাইলাম। সো 20,000 টাকা যে তার কাছ থেকে আমি পাইলাম, তা আমার এখানে কি আলটিমেটলি এই ডেবিট ডেবিট দুটো যোগ হচ্ছে, যোগ হয়ে কত হচ্ছে? 27,000 টাকা এখানে। সো আমাদের যে কোনো খতিয়ান হোক, এভাবেই আমরা ইউজুয়ালি খতিয়ান হিসাবটা করি। আমাদের যে কোনো খতিয়ান হোক অলওয়েজ মনে রাখতে হবে নগদান হিসাবের কখনো ক্রেডিট জের হয় না। আপনার কাছে আছেই 10,000 টাকা, আপনি কি জিমি হিসাব থেকে বা রাতুল হিসাবকে আপনি কি 30,000 টাকা দিয়ে দিতে পারবেন? এটা কখনো হয় না। আপনার কাছে আসেই 10, আপনার কাছে ডেবিটে আসেই 10,000, আপনি ক্রেডিটে কি 30,000 টাকা দিয়ে দিতে পারবেন? না। সো আমাদের একটা জিনিস মনে রাখবেন, কোন হিসাবের কখনো ক্রেডিট জের হয় না। ক্রেডিট হইতে পারে, রাতুলকে টাকা দিছি ক্রেডিট হইতে পারে, কিন্তু ক্রেডিট জের হবে না। কোন হিসাবের? নগদান হিসাবের কখনো ক্রেডিট জের হয় না। কারণ কি? ভাই আমার কাছে আসেই 10,000 টাকা, আমি কিভাবে তাকে 30,000 টাকা দিব? এটা তো সম্ভব না। সো দ্যাট ইজ ওয়াই আমরা এই জায়গাটা এটা মেনটেন করবো। সো আমাদের এটা হচ্ছে চলমান জের ছকে একটা নমুনা। আমরা ইনশাআল্লাহ যখন কোশ্চেন সলভ করব তখন আমরা এটার সম্পর্কে বিস্তারিত আরো অনেক কিছু জানবো। এরপর আসে হচ্ছে আমাদের বিশেষ শ্রেণী বিভাগে। যদি আমি আপনাদের যখন আমরা পড়ছি যে হিসাবের জাবেদার যে বিশেষ জাবেদাগুলো, সেখানে 6টা জাবেদা পড়ছি, তার মধ্যে 1 নম্বরটা হচ্ছে ক্রয় জাবেদা। সো ক্রয় জাবেদা হচ্ছে শুধুমাত্র আপনাদের কিন্তু ভাইয়া প্রথমেই বলছিল শুধুমাত্র ধারে পণ্য ক্রয়। ক্রয় জাবেদায় কি আসবে? শুধুমাত্র ধারে পণ্য ক্রয় করলে আমার সেটা ক্রয় জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। এই ধারে পণ্য ব্যতীত অন্য যে কোনো কিছু ধারে হোক, কোনো আসবাবপত্র, কোনো যন্ত্রপাতি, কোনো সম্পত্তি ধারে হোক, আমার সেটা ক্রয় জাবেদায় আসবে না। ক্রয় জাবেদায় কি আসবে? শুধুমাত্র ধারে পণ্য ক্রয় করলেই ক্রয় জাবেদায় আসবে। 2 নম্বর হচ্ছে পণ্য ব্যতীত অন্য কোনো সম্পদ, যেটা ভাইয়া মাত্র বলে দিল, অন্য কোনো সম্পদ ধারে ক্রয় করলে এই জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। এই জাবেদায় কি হবে না? অন্তর্ভুক্ত হবে না। এই ধরনের লেনদেন সাধারণ জাবেদায় যাবে। তার মানে আমি যদি কোনো ধারে সম্পত্তি ক্রয় করি, তাহলে অনেকে মনে করতে পারে আরে ধারে ক্রয় করছি, আমি এটা ক্রয় জাবেদায় লিখি না। এটা আপনি কি সম্পত্তি ক্রয় করছেন, আপনি কি এখানে পণ্য ক্রয় করছেন না। তো ধারে সম্পত্তি ক্রয় করলে সেটা আমার কই যাবে? সাধারণ জাবেদায় যাবে। কই যাবে? সাধারণ জাবেদায় যাবে।
3 নম্বর হচ্ছে ক্রয় চালানের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। সাধারণত চালান যেটা দেওয়া হয় সেটা ধারে পণ্য ক্রয় বা বিক্রয়ের সাথে সম্পর্কিত চালান হয়। সো আমি যখন কোনো চালান দেই, সো ক্রয় চালান হচ্ছে ধারে পণ্য ক্রয় করছি, সেটা আমি একটা চালান রেখে দিয়েছি। তো সেই চালানের উপর ভিত্তি করে যে কাদের কাদের আমি ধারে পণ্য ক্রয় করেছি কাদের কাছ থেকে, সেই ধারে পণ্য ক্রয় ওই ক্রয় চালান থেকেই আমার ক্রয় জাবেদাটা প্রস্তুত করা হয়। সো ক্রয় জাবেদা সম্পর্কে 3টা জিনিস আমরা জানলাম। 1, শুধুমাত্র ধারে পণ্য ক্রয় করলেই ক্রয় জাবেদা যাবে। 2 নম্বর, ধারে পণ্য ব্যতীত অন্য যে কোনো কিছু ধারে ক্রয় করলেই সেটা কই যাবে? সাধারণ জাবেদা যাবে। 3, ক্রয় চালানের উপর ভিত্তি করেই আমার ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। ওকে, তাহলে আমরা এবার একটু দেখবো ক্রয়ের জাবেদাটা কিরকম হয়। ক্রয় জাবেদা আমার এই ছকটা হচ্ছে স্যাম্পল ছক। ফার্স্ট এই ছকটা হচ্ছে তারিখের, এরপর আমরা ক্রেডিট হিসাব খাত লিখি, এরপর লিখি শর্ত, সূত্র, আর এখানে একটা জাবেদা লিখি। অনেকের মনে এই জাবেদাটা মনে হয় মুখস্থ করতে হবে। ভাইয়া মুখস্থ না, এই জাবেদাটা আলটিমেটলি হচ্ছে ধারে পণ্য ক্রয় করা জাবেদা। এটা আপনি দেখেন, ধারে পণ্য ক্রয় করলে জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট না? তো আলটিমেটলি এখানে জাবেদাটা দেই, এখানে ধারে পণ্য ক্রয়ের জাবেদা আলটিমেটলি, ঠিক আছে? কিসের জাবেদা? ধারে পণ্য ক্রয়ের জাবেদা। তাহলে তারিখ, ক্রেডিটকৃত হিসাব, আর শর্ত, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, আমরা এই জাবেদাটা দিচ্ছি। সো এটা হচ্ছে আমার ক্রয় জাবেদার একটা ছক। ঠিক আছে, এরপর আমরা জানবো হচ্ছে বিক্রয় জাবেদা সম্পর্কে। এটা হচ্ছে আমার দ্বিতীয় বিশেষ জাবেদা। সো বিক্রয় জাবেদা সম্পর্কে যদি আমি একটু জানি, সো এটাও ঠিক সেম, যে বিক্রয় জাবেদা শুধুমাত্র ধারে পণ্য বিক্রি করলে, শুধুমাত্র ধারে পণ্য বিক্রি করলে এই জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে। পণ্য ব্যতীত অন্য কোনো সম্পদ বিক্রি করলে, পণ্য ব্যতীত অন্য কোনো সম্পদ যদি আমরা ধারে বিক্রয় করি, এই জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তার মানে পণ্য ছাড়া অন্য যে কোনো সম্পদ হোক, অন্য যে কোনো হিসাব হোক, সম্পদ না, পণ্য বাদে আল্লাহর দুনিয়া যত হিসাব আছে সমস্ত হিসাব আমার যদি ধারে ক্রয় করি তাহলে আমার ক্রয় জাবেদার মধ্যে যাবে না, সেগুলো কই যাবে? সাধারণ জাবেদায় যাবে। এটা একটু মাথায় রাখতে হবে আমাদের, যে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা দুইটাই সেম। পণ্য ধারে ক্রয় করলে ক্রয় জাবেদায়, পণ্য ধারে বিক্রি করলে বিক্রয় জাবেদায়। পণ্য ব্যতীত অন্য কোনো কিছু আসলে, আপনার ধারে হোক, পণ্য ব্যতীত অন্য যে কোনো কিছু আসলে সেটা আমরা ক্রয় বা বিক্রয় জাবেদায় লিখবো না। আমরা যেরকম পড়ছিলাম যে ক্রয় চালানের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়, ঠিক তেমনি বিক্রয় চালানের উপর ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। তার মানে আমি যখন ধারে কোনো পণ্য বিক্রি করি, তো আমি ওই ধারে একটা চালান রেখে দিই বিক্রয়, তো সেই চালানের উপর ভিত্তি করেই আমি মূলত বিক্রয় জাবেদাটা, আমি যখন ধারে কোনো পণ্য বিক্রি করি তখন আমি চালান রেখে দিচ্ছি, সেই চালানের উপর ভিত্তি করেই আমি বিক্রয় জাবেদা প্রস্তুত করি। ক্রয়ের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা সেমই ছিল। আমি এবার একটু আসি আমাদের বিক্রয় জাবেদার ছক সম্পর্কে। বিক্রয় জাবেদার ছক কি কি আসতেছে দেখেন। বিক্রয় জাবেদার ছক, আর এটা ছিল হচ্ছে ক্রয় জাবেদার ছক। ওকে, তাহলে বিক্রয় জাবেদা যেটা ছিল, আমি ফার্স্টে কি তারিখ লিখছি, বিক্রয়কৃত হিসাব লিখছি, চালান নম্বর লিখছি, সূত্র লিখছি, আর আমি এখানে সাইডে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা কি ঠিক সেম, এই জাবেদা মুখস্থ রাখতে হবে না। এটা হচ্ছে ধারে পণ্য বিক্রয় এর জাবেদা। তার মানে ধারে যদি আমি কোনো পণ্য বিক্রি করি, সেই ধারে পণ্য বিক্রি করলে আমি যে জাবেদা দিচ্ছি এই জাবেদাই দেই। তাহলে আমি যদি একটু লক্ষ্য করি, আমি এখানে কি করছি একটু দেখেন। এখানে আমি ডেবিটকৃত হিসাব লিখতেছি না, আবার আমি যখন বিক্রয় জাবেদা প্রস্তুত করতেছি ক্রয় জাবেদা, তখন আমি এখানে ক্রেডিটকৃত হিসাব লিখি। এখন অনেকের মনে প্রশ্ন, ভাইয়া আমরা না ভুলা যাই যে আমরা ক্রয় জাবেদায় কি ক্রেডিটকৃত হিসাব লিখবো নাকি ডেবিটকৃত হিসাব লিখবো? আমি আপনাদেরকে একদম সিম্পল একটা কথা বলে দিচ্ছি, অলওয়েজ মনে রাখবেন এটা। ভাইয়ের কথা না শোনা আসলে লাভ নেই। আমরা এখানে কি লিখি? যার কাছ থেকে ধারে পণ্য ক্রয় করছি তার নাম লিখি না? মনে করেন আপনাদের লিখলাম
আরিফ হিসাব, কি নাম লিখলাম? আরিফ হিসাব। আরিফ হিসাব কি একটা নাম না? আরিফ হিসাব কি আলটিমেট একটা নাম? সো আমাকে একটু জাবেদায় যদি আপনারা লক্ষ্য করেন, এই জাবেদায় কি প্রদেয় হিসাব আছে না? জাবেদায় কি আছে? প্রদেয় হিসাব আছে। তাইলে প্রদেয় হিসাবে কিন্তু একটা নাম হয়। ক্রয় হিসাব কখনো একটা মানুষের নাম হইতে পারে না। প্রদেয় হিসাবে কিন্তু একটা মানুষের নাম হইতে পারে। তাহলে প্রদেয় হিসাব কোথায় আছে? ক্রেডিটে আছে। তাই আমরা এখানে ক্রেডিটকৃত হিসাবটা লিখি। ঠিক তেমনি মনে করেন বিক্রয় জাবেদা করার সময় আমি এখানে একজন মানুষের নাম লিখবো। মনে করেন সৈকত হিসাব, মনে করেন সৈকত হিসাব। তো সৈকত হিসাব যদি আমি লিখি, নাম লিখবো না, অবশ্যই আমি এখানে মানুষের নাম লিখে তার টাকার পরিমাণ লিখবো। তাহলে আমাকে একটু বলেন এই দুইটা হিসাবের মধ্যে কোনটায় নাম হয়? বিক্রয় হিসাবে নাম হয় কখনো না। নাম কই হয়? প্রাপ্য হিসাবে মানুষের নাম হয়। তাহলে প্রাপ্য হিসাব কই ছিল? ডেবিটে ছিল। তাই আমি এখানে লিখছি হচ্ছে ডেবিটকৃত হিসাব। এটা আপনাদের আজকের পর থেকে মুখস্থ রাখার কোনো দরকারই নেই। এভাবে আপনারা পড়বেন, রিলেট করবেন, দেখবেন সব পানির মতো সোজা। আশা করি ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা সম্পর্কে আপনাদের সমস্ত কনফিউশন আজকে থেকে ক্লিয়ার। সো এরপর যেতেছি হইতেছে আমি ক্রয় ফেরত জাবেদার ক্ষেত্রে। সো ক্রয় ফেরত জাবেদাটা কি দেখেন, সাধারণত আমি এই জাবেদায় শুধুমাত্র ধারে ক্রয়কৃত পণ্য যদি আমি ফেরত পাঠাই, তার মানে আমি একটা পণ্য ধারে ক্রয় করছি, সেই পণ্যটা আমাকে নষ্ট দিছে। মনে করেন আমি আজকে আব্দুর রহমানের কাছ থেকে আমি একটা পণ্য কিনছি, তো সেই পণ্যটা আমার কাছে ধারে কিনছিলাম, সেই পণ্যটায় কিছু নষ্ট ছিল, কিছু ডিফেক্ট ছিল, সেই পণ্যটা আমি আব্দুর রহমানকে ফেরত দিয়ে দিছি। তাহলে এখানে কি হচ্ছে যে আমি যেহেতু ধারে ক্রয় করছি আমি তাকে ফেরত দিয়ে দিছি। তাহলে এই জাবেদা শুধুমাত্র ধারে ক্রয়কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন হয়। নগদে ক্রয়কৃত পণ্য ফেরত আসলে এই বইয়ে লেখা যাবে না। এটা স্টার্ট দিয়ে মনে রাখতে হবে যে আমি যদি নগদে পণ্য ক্রয় করি, যদি আমি সেটা ফেরত দিয়ে দিই, তাহলে আমার এটা এই বইয়ে আসবে না। এটা মনে রাখতে হবে। এই বইয়ে কি আসবে? পণ্য ফেরত দিচ্ছি, যেহেতু ফেরত আছে আমরা তো বুঝবো যে ফেরত দিচ্ছি। ক্রয় ফেরত দিচ্ছি মানে ক্রয়কৃত পণ্য ফেরত দিচ্ছি, কিন্তু কোন ক্রয়কৃত পণ্য? ধারে ক্রয় করছি এই ধরনের পণ্য আমি এখানে ফেরত দিব। নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে এই বইয়ে আসবে না। এই ধরনের লেনদেন অর্থাৎ নগদে ক্রয়কৃত পণ্য ফেরত, এই ধরনের লেনদেন নগদ প্রাপ্তি জাবেদায় লিখতে হবে। নগদ প্রাপ্তি জাবেদায় লিখতে হবে। কেন নগদ প্রাপ্তি জাবেদায় লিখতে হবে শুনেন। যদি আমি নগদে পণ্য ক্রয় করছিলাম, 100 টাকা দিয়ে পণ্য ক্রয় করছি, আমি 100 টাকা মনে করেন আজকে ইয়াসিন নামক এক ব্যক্তিকে দিয়েছি, তো আমি তাকে 100 টাকা দিছি, এর বদলে সে কি করছে? আমাকে একটা পণ্য দিছে। কিন্তু মনে করেন আমার কোনো কারণে পণ্যটা খারাপ, তাহলে আমি কি করব? আমি তাকে পণ্যটা ফেরত দিব, সে আমাকে 100 টাকাটা ফেরত দিবে। তাহলে এই 100 টাকা যখন আমাকে সে ফেরত দিচ্ছে, 100 টাকা আমি পাচ্ছি, সো এটাই হচ্ছে আমার নগদ প্রাপ্তি হচ্ছে। তাই আমি এটা নগদ প্রাপ্তি জাবেদায় লিখব। কিন্তু ধারে ক্রয়কৃত পণ্য ফেরত আসলে আমার তো প্রদেয় হিসাব তৈরি হয়ে গেছে। যেহেতু ক্রয় হিসাব অনুযায়ী করছি, আপনার ক্রয় জাবেদা অনুযায়ী করছি, বা ধারে ক্রয় করে করছি, আমার কি হয়েছে? এখানে কিন্তু পণ্য সেল হয়ে গিয়েছে। যেহেতু পণ্য আমি ধারে সেল করেছি, প্রদেয় হিসাব তৈরি হয়ে গেছে। যেহেতু আমি ধারে ক্রয়কৃতটাই ফেরত দিয়ে দিছি, তার মানে প্রদেয় হিসাবটা আমার কমে গেছে। এখানে নগদের কোনো লেনদেন নাই। তাহলে আমি দেখি এটা হচ্ছে ডেবিট নোটের উপর ভিত্তি করে তৈরি করা হয়। কোন নোটের উপর ভিত্তি করে তৈরি করা হয়? ডেবিট নোটের উপর ভিত্তি করা হয়। একটু মাইন্ডেড, সবাই এটা মনে রাখবেন। ডেবিট নোটের উপর ভিত্তি করে আমার এই জাবেদা প্রস্তুত করা হয়, ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয়। তাহলে ক্রয় জাবেদা একটু ছকটা দেখি। তারিখ, ডেবিটকৃত হিসাব, ডেবিট নোট নং, সূত্র, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখন চিন্তা করেন আমি কেন প্রদেয় হিসাব ডেবিট করলাম? ওই যে বললাম যে ইয়াসিনকে আমি যখন মনে করেন শুভ নামক কোনো ব্যক্তির কাছ থেকে ধারে পণ্য ক্রয় করছি, জাবেদা কি হয়েছে? ক্রয় হিসাব ডেবিট। জাবেদা কি হয়েছে? ক্রয় হিসাব ডেবিট, আর একটা হচ্ছে প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ক্রেডিট। কিন্তু যখন আমি পণ্যটা ফেরত দিয়ে দিছি, তখন যে আমি তার কাছ থেকে টাকাটা পাওয়ার, সে আমার কাছ থেকে যে টাকাটা পাইতো, পাওনাদার ছিল, এই কি টাকাটা পাবে? না, সে কিন্তু টাকাটা পাচ্ছে না। তাহলে আমার কি প্রদেয় হিসাব বা দায়টা কমছে। দ্যাট ইজ ওয়াই আমি প্রদেয় হিসাব এখানে ডেবিট করে ফেলছি। আর ক্রয় ফেরত দিলে কি আমার ক্রয়ও কমে, তাই আমি এখানে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট লিখে দিয়েছি। সিম্পল। এখন আমাকে বলেন, এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন ভাইয়া ডেবিটকৃত হিসাব কেন লিখছি? সিম্পল, প্রদেয় হিসাব কই আছে? ডেবিটে আছে, তাই আমি এখানে ডেবিটকৃত হিসাবটাই লিখছি। ক্লিয়ার?
এইটুক ইনশাল্লাহ ক্রয় ফেরত জাবেদা থেকে আপনার জানলে হচ্ছে। সাধারণত ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা অত বেশি আমাদের আসে না, তবু আমরা শিখে রাখবো আসলে যাতে আমরা পারি। এরপর হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। সো বিক্রয় ফেরত জাবেদা নিয়ে যদি আমি একটু কথা বলি, ক্রয় ফেরত যেরকম বিক্রয় ফেরতও সেরকম। শুধুমাত্র বিক্রয়কৃত পণ্য, ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে এ জাবেদা লিখতে হয়। কি হচ্ছে? শুধুমাত্র ধারে বিক্রয়, কি আসলে শুধুমাত্র ধারে বিক্রয়কৃত পণ্য যদি আমার ফেরত আসে, আমি একটা পণ্য ধারে বিক্রি করছি, সেই ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসছে, তখন আমরা জাবেদা লিখব। নগদে পণ্য বিক্রি করলে এই জাবেদা লেখা যাবে না, অ্যাজ ইউজুয়ালি ক্রয় জাবেদার মতো। যে আমি যদি নগদে বিক্রি করি, তাহলে আমার নগদে বিক্রি করলে আমার এই জাবেদায় লেখা যাবে না, তখন আমার নগদ প্রদানে লিখতে হবে। নগদ প্রদানে কেন লিখতে হবে দেখেন, আমি যখন নগদে পণ্য বিক্রি করছি, জাবেদা কি? আমি এটাকে একটু লাইন ধরে টানি। নগদে যখন পণ্য বিক্রি করছি, জাবেদা কি? নগদান হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। তো যখন আমি নগদে পণ্য বিক্রি করছি, নগদের হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। কিন্তু যখন তাকে এই পণ্যটা সে আমাকে ফেরত পাঠিয়ে দিছে, তার মানে কি আমাকে তাকে নগদ টাকাটাও দিয়ে দিতে হবে না? তো যদি আমি তাকে নগদ টাকাটা দিয়ে দিই, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, দ্যাট ইজ ওয়াই আমি নগদ প্রদানে এটা ব্যবহার করি, নগদ প্রদানে লিখি। ক্লিয়ার? ওকে। অ্যাজ ইউজুয়ালি ক্রেডিট নোট, অ্যাজ ইউজুয়ালি ক্রেডিট নোট অনুযায়ী আমার এই জাবেদা তৈরি করা হয়, এটুকু আমরা বুঝছি। এবার আসি হচ্ছে ছকটা কি, তারিখ, ক্রেডিটকৃত হিসাব, ক্রেডিট নোট নং, সূত্র, বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ধারে যদি বিক্রয় করি, এটাকে এবার ব্যাখ্যা দিচ্ছি, আপনারা যদিও জানেন ইনশাল্লাহ। এরপরে বলি, ধারে যদি পণ্য বিক্রি করে জাবেদা কি? প্রাপ্য ডেবিট, বিক্রয় ক্রেডিট, বিক্রয় ক্রেডিট। সো আমি দেখেন প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু যখন আমি জিনিসটাকে ফেরত চলে যাচ্ছে, আমি তার কাছ থেকে টাকা পাইতাম, এটা আমার কাছে অ্যাসেট, তাই প্রাপ্য হিসাব ডেবিট। কিন্তু যখন সে আমাকে পণ্যটা ফেরত দিয়ে দিছে, আমি কিন্তু তার কাছ থেকে এই পণ্য বাবদ কোনো টাকা পাবো না। যদি আমি তার কাছ থেকে এই পণ্য বাবদ কোনো টাকা না পাই, তাহলে কি প্রাপ্য হিসাব নামক সম্পত্তি কমতেছে, তাই প্রাপ্য হিসাব ক্রেডিট আর বিক্রয় ফেরত হিসাব ডেবিট। এখন আমি এখানে কেন ডেবিটকৃত হিসাব লিখলাম? খুবই সিম্পল, কারণ প্রাপ্য হিসাবটা ক্রেডিটে ছিল, এখানে ক্রেডিটে ছিল প্রাপ্য হিসাব, তাই আমি এখানে ক্রেডিটকৃত হিসাব লিখছি। আপনাকে এখন এটা মুখস্থ রাখতে হবে না যে আমরা কোনটা ডেবিটকৃত হিসাব, কোনটা ক্রেডিটকৃত হিসাব লিখবো। আপনি যখন জাবেদা করবেন, জাবেদাই আপনাকে বলে দিবে যে কোন পথে আগাইতে হবে, কোন জায়গায় আপনি কোন কৃত হিসাব লিখবেন। সো আমরা এইটার সম্পর্কে এইটুক ছক জানা থাকলেই, আপনি যখনই দেখবেন যে ভাই ধারে বিক্রয় আছে, অনেকে বুঝতে পারেন না যে কোনটা ধারে বিক্রয়, বা কোনটা আমার ক্রয় জাবেদা যাবে, কোনটা বিক্রয় জাবেদা যাবে, বা কোনটা ক্রয় ফেরত যাবে দেয়, কোনটা বিক্রয় ফেরত যাবে দেয়। সিম্পল, কোন লেনদেন শেষে যদি ক্রেডিট নোট নং থাকে, তার মানে সেটা বিক্রয় ফেরত যাবে দেয়। আবার কোন লেনদেন শেষে যদি ডেবিট নোট নং থাকে, অনেক সময় দেওয়া থাকে না, বাট মেজরিটি দেওয়া থাকে, তখন আমি এটা ডেবিট নোট নং দেওয়া থাকলে বুঝবো এটা ক্রয় ফেরত যাবে দেয়। কোনো লেনদেন শেষে যদি চালান নাম্বার দেওয়া থাকে, তার মানে আমার এটা বিক্রয়ে যাবে দেয়। কোনো লেনদেন শেষে যদি শর্ত দেওয়া থাকে, তার মানে মনে করব এটা ক্রয় যাবে দেয়। আমাকে এখন আর প্রশ্ন পুরোটা পড়া লাগবে না, আমি প্রশ্ন শেষে যে শর্ট টেকনিক আছে, এই শর্ট টেকনিক দেখেই আমি ইজিলি এটা এখন সলভ করতে পারবো ইনশাআল্লাহ। এটা নিয়ে আমাদের আর কোনো টেনশনের কিছু নাই। এবার অ্যাজ ইউজুয়ালি আমি যখন ক্লাস নেই, বা আমি যখন কোনো একটা অধ্যায় সম্পর্কে ধারণা দিই, আমি একটা জিনিস চেষ্টা করি যে আপনাদের এই অধ্যায় ওভারঅল সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। সো এটাকে আমি নাম দিছি হচ্ছে হালকা করে ঝাপসা। এটা যদি আপনি পড়েন, তাহলে দেখবেন এই অধ্যায় সম্পর্কিত আপনার বেসিক ধারণাগুলো হয়ে গেছে। যেরকম 1 নাম্বার ছিল হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? দুতরফা দাখিলা পদ্ধতি। সুবিধা গ্রহণকারীকে বলা হয় ডেবিট, সুবিধা প্রদানকারীকে বলা হয় ক্রেডিট। এটা সবাই একটু অবশ্যই আপনার লাগলে স্ক্রিনশট রেখে হোক, বা আজকে আপনারা এটা লিখে হোক, এটা অবশ্যই রাখবেন। এই একটা হালকা করে ঝাপসার স্লাইড আপনার পুরো অধ্যায় সম্পর্কে আপনাকে ওভারভিউ দিয়ে দিবে, যেগুলো আপনার এমসিকিউর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এবার বলছে ডেবিটের টাকা ও ক্রেডিটের টাকা সমান, তার মানে কি শূন্য ব্যালেন্স। তার মানে আমি যদি কখনো ডেবিট এবং ক্রেডিটের টাকা সমান হয়, তার মানে জিরো।
ডেবিট বলতে কি বোঝায়? সম্পদ ব্যয় উত্তোলন বৃদ্ধি এবং মূলধন দায় আয় হ্রাস, এটা আমরা অলরেডি পড়ে আসছি। ক্রেডিট বলতে কি বোঝায়? মূলধন দায় আয় বৃদ্ধি আর সম্পদ ব্যয় উত্তোলন হ্রাস, এটা আমরা অলরেডি পড়ে আসছি। সমাপনী দাখিলা দেওয়া হয় কোন দাবেদার জন্য? মানে মুনাফা জাতীয় আয় ব্যয় এবং উত্তোলনের জন্য। এক কথায় নামিক হিসাবের জন্য সমাপনী দাখিলা দেওয়া হয়। নামিক হিসাব, মূলত নামিক হিসাবের জন্য আমার সমাপনী দাখিলা দেওয়া হয়ে থাকে। হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার জাবেদা, কারণ আমরা পড়ছি হিসাব চক্রের বিসমিল্লাহ হইছে কই দেয়া? জাবেদা থেকে। জাবেদা জার্নাল শব্দটি এসেছে ফরাসি জার শব্দ থেকে, এটা আমরা অলরেডি পড়ে আসছি, যার অর্থ হচ্ছে দিবস। পণ্য বিক্রয়ের সময় মূল্য তালিকায় উল্লেখিত মূল্য থেকে যেই টাকা মৌকুফ করা হয়, এই যে দেখছেন পণ্য বিক্রয়ের সময় মূল্য তালিকায় যেই টাকা ছিল সেখান থেকে যে টাকাটা আমি তাকে ডিসকাউন্ট, মৌকুফ মানে কি ভাইয়া? মৌকুফ মানে হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছি। মৌকুফ মানে কি? ডিসকাউন্ট দিচ্ছি, তাকে বলা হয় কারবারি বাট্টা। এরপর হচ্ছে হিসাবের ডান দিক অপেক্ষা ডান, আমরা অলরেডি ডেবিট ক্রেডিট যখন পড়ছি আমরা কিন্তু বলছি ডান দিক মানে কি? ডেবিট, আর বাম দিক মানে কি? দাঁড়ান, হিসাবের যদি আমাকে বলা হয় ডান দিক, তার মানে ডান দিক মানে হচ্ছে ক্রেডিট আর বাম দিক মানে হচ্ছে ডেবিট। তার মানে ডেবিট ক্রেডিট অপেক্ষা যদি ডেবিট দিক বেশি হয় তাহলে আমার ডেবিট জের, আর যদি বাম দিক অপেক্ষা ডান দিক বেশি হয় তার মানে ডান দিক মানে হচ্ছে যদি ক্রেডিট দিক বেশি হয় তাহলে আমরা সেটাকে বলবো ক্রেডিট জের। তার মানে ডেবিট এবং ক্রেডিটের মধ্যে যেইটা বড় হবে আমরা সেটাকে সেই জের বলবো। যদি ডেবিট ক্রেডিট আমি যোগ বিয়োগ করে দেখি ডেবিট সাইড বড় তাহলে ডেবিট জের, ডেবিট ক্রেডিট যদি যোগ বিয়োগ করে দেখি ক্রেডিট সাইড বড় তাহলে এটা ক্রেডিট জের। সমাপনী জের লেখার সময় লিখতে হবে ব্যালেন্স সিডি, আর প্রারম্ভিক জের লেখার সময় লিখতে হবে ব্যালেন্স বিডি। সিডি মানে হচ্ছে ক্যারিড ডাউন, বিডি মানে হচ্ছে ব্রড ডাউন। সিডি মানে ক্যারি ডাউন, বিডি মানে হচ্ছে ব্রড ডাউন। আমাদের এই ব্যালেন্স বিডি এবং সিডি আমার কখন লাগবে জানেন? আমি যখন এক ঘরে দুই ঘরে নগদান করবো আমার এটা তখন লাগবে। ইনশাল্লাহ এটা আপনারা পেরে যাবেন। এরপর দেখেন এটাও কিছু ইম্পর্টেন্ট, ক্রয় জাবেদা প্রস্তুত করা হয় ক্রয় চালানের উপর ভিত্তি করে। বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয় বিক্রয় চালানের উপর ভিত্তি করে। দেখছেন আমি এগুলো আপনাদের অলরেডি পড়াইছি এবং এটা আপনারা কিন্তু একটা শর্ট ভিউ পেয়ে যাচ্ছেন। ধারে পণ্য ক্রয় করা হলে ক্রয় জাবেদা লিখবো পণ্য ক্রয়, ধারে পণ্য বিক্রয় করা হলে লিখবো বিক্রয় জাবেদায়, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত আসলে লেখা হবে ক্রয় ফেরত জাবেদায়, ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে লেখা হবে বিক্রয় ফেরত জাবেদায়। প্রতিষ্ঠানের সকল প্রকার নগদ প্রাপ্তি জাবেদা লিখতে হবে। তার মানে আমি কোনো কারণে নগদ টাকা পাইছি আমি নগদ প্রাপ্তি জাবেদা লিখবো। প্রতিষ্ঠানের সকল প্রকার নগদ প্রদান, নগদ প্রদান মানে টাকা চলে গেছে প্রতিষ্ঠান থেকে, কোথায় লিখবো? নগদ প্রদান জাবেদা লিখবো। তার মানে প্রতিষ্ঠানে যদি আমার টাকা আসে তাহলে আমি নগদ প্রাপ্তি জাবেদা লিখবো। প্রতিষ্ঠান থেকে যদি নগদ টাকা চলে যায় তাহলে আমি এটা নগদ প্রদান জাবেদা লিখবো। বিশেষ জাবেদা হতে লেনদেন সমূহ সহকারী খতিয়ানি স্থানান্তর করা হয় দৈনিক। সহকারী খতিয়ানি স্থানান্তর কখন করা হয়? দৈনিক, মাসিক না। অনেকে বলে মাসিক, অনেক গাইডের লেখা দেখবেন মাসিক, না, দৈনিক স্থানান্তর করা হয়। খতিয়ানের হিসাব অন্য, কিন্তু যখন সহকারী খতিয়ান আসবে তার মানে দেনাদা পাওনাদার হিসাব বা যেগুলো নাম উল্লেখ আছে সেগুলো আমি ভাইয়া দৈনিক স্থানান্তর করি। এবার হচ্ছে স্থায়ী সম্পদ ধারে ক্রয় বা বিক্রয় করা হলে লিপিবদ্ধ করা হয় সাধারণ জাবেদা, এটা মাথায় রাখবেন। স্থায়ী সম্পদ যদি ক্রয় বা বিক্রয় করা হয় ধারে হোক নগদে হোক, আমার তো ধারে বিক্রয় করা হয় তাহলে আমি এটা কই লিখবো? সাধারণ জাবেদায় লিখবো। একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আমরা মোটামুটি আজকের এই ভিডিওতে, এই সম্পূর্ণ ভিডিওতে আমরা এই হিসাবের বইসমূহ অধ্যায় সম্পর্কে ইন ডিটেলস ছক সহ এবং ছকের ব্যাখ্যা সহ কিন্তু আমরা জেনে গেছি। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা এই অঙ্ক করে দেখব, কিছু এমসিকিউ সলভ করে দেখব, যাতে আপনাকে এই ধাপে অর্থাৎ বিশেষ জাবেদা সমূহের ধাপে, বিশেষ করে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা এগুলোতে সমস্যা না হোক। ইভেন আমাদের নগদ প্রাপ্তি নগদ প্রদান এবং এক ঘোড়া দুই ঘোড়া তিন ঘোড়া খুচরা নগদান সম্পর্কেও আপনাদের ইনশাল্লাহ ভিডিও আসবে। সো এইগুলো আপনারা এই ক্লাসে আমরা হিসাবে বইসমূহের মৌলিক ধারণা এবং বেসিক সম্পর্কে আমরা বিস্তর আলোচনা করেছি এবং আশা করি এই আলোচনা দ্বারা আপনারা সবাই উপকৃত হবেন। সো এইগুলো বাসায় বেশি বেশি আমরা প্র্যাকটিস করব। বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের এইখানকার হিসাবটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সো এই পর্যন্তই আজকে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এটা এমসিকিউ সলভিং সহ আমরা যাবতীয় সমস্ত কিছু দেখে ফেলবো।